ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলির নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছি স্যার, সেটা হলো স্যার ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক। আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনা। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। রানা প্লাজায় আটকে থাকাদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সরাসরি গুলির নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, 11 বছর পূর্বে সাভারের রানা প্লাজায় উদ্ধারের কাজ অসমাপ্ত রেখেই মানুষসহ ভবনটিকে মিশিয়ে দেওয়ার নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এমন সব চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ করছি। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এইমাত্র পাওয়া গরম খবর, হাসিনা নির্দেশে গণহত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আসাদুজ্জামান খান কামালের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ফোনালাপ ফাঁস। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশনা দিতেন শেখ হাসিনা। এমনই একটি ফোন কল ফাঁস হয়েছে। কি আছে সেই ফাঁস হওয়া ফোন আলাপে, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে রানা প্লাজা গুড়িয়ে দিতে নির্দেশ দেন শেখ হাসিনা। গোপন তথ্য ফাঁস। উদ্ধার শেষ না করে রানা প্লাজা মিশিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন সাভারের তৎকালীন জেনারেল কমান্ডিং বা জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। রানা প্লাজা গুড়িয়ে দিতে কি নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এমনই একটি কল রেকর্ড এখন দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার, সেটা হলো স্যার ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক। কিছু অ্যাকশন এখনই ওই ওদের আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদের একই রোল এখন। ওকে, বাংলাদেশ সহ পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল 11 বছর আগে সাভারের রানা প্লাজা ধসের ভয়ঙ্কর ঘটনা। 24 এপ্রিলের ওই ঘটনায় আহত নিহত পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। তবে উদ্ধার কাজ বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন এটি অসম্ভব। পরে শেখ হাসিনার নির্দেশে প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। এ বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, অনেক মিডিয়া, টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু পরে সেসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী। হাসান সোহরাওয়ার্দীর দাবি, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদস্যের
পুলিশের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটে, দাবি রিপনের। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি ও তার দোসরদের আমরা আইনের আওতায় আনব। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলাদেশে মাটিতেই হতে হবে। যারা এই হত্যার পিছনে আছে সবার বিচার এই দেশেই হবে। অনেক তো উদ্ধার হলো, আটকে পড়াদের এবার চাপা দাও। রানা প্লাজা ধসে পড়ার পর আমাকে নির্দেশ দেন শেখ হাসিনা, জানালেন হাসান সোহরাওয়ার্দী। রানা প্লাজা ধসের ঘটনায় আটকে পড়াদের চাপা দিতে বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন সাভারের তৎকালীন জেনারেল কমান্ডিং বা জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। সাবেক এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন, শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল 200-র মতো। তাজরিন ফ্যাশনের ঘটনার সময় তাকে আইনসিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ ভিডিওর মাধ্যমে আমরা একটা বিষয় সুস্পষ্ট হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ তাদের যে নির্মমতা দেখিয়েছে তার পেছনে মূল হাত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যার ভিডিও ফাঁস হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর সহযোগী আসাদুজ্জামান খান কামালকে সরাসরি ফোন দিয়ে বলছেন যেন সে ছাত্রদের বুকে গুলি চালায়, এবং শেষ মুহূর্তে যখন সে দেশ থেকে পালিয়ে গিয়েছে তার পূর্বেও আমরা জানতে পেরেছি সে 3 বাহিনীর প্রধানকে ডেকে নিয়েছিল এবং তাদেরকে বলেছিল যদি আরও বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাহলে যেন আরও বল প্রয়োগ করে হলেও তার ক্ষমতার গণ্ডি যেন টিকিয়ে রাখা হয়। কেননা প্রত্যেকটা সেক্টরে যারা প্রধান ছিলেন তাদেরকে বসিয়েছেন ওই প্রধানের আসনে সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদেরকে খোঁটা দিয়ে বলেন, তোমাদেরকে এই স্থানে আমি বসিয়েছি, সুতরাং আমার গদি টিকিয়ে রাখার দায়িত্ব তোমাদের। কিন্তু 3 বাহিনীর প্রধান ওনারা তো বিবেকহীন নয়, ওনারা বোঝানোর অনেক চেষ্টা করেছেন। ওনারা বলেছেন আমরা যথেষ্ট বল প্রয়োগ করেছি, আমাদের উপর আর বল প্রয়োগ করা সম্ভব নয়। তারপরেও তিনি কোনোভাবেই মানতে চাননি। শেষমেশ নিজের ছেলে শেখ ওয়াজিব জয়ের কথার অনুযায়ী তিনি পদত্যাগ করে ইন্ডিয়ায় চলে যেতে বাধ্য হন। এখানেই শেষ নয়, 11 বছর পূর্বে রানা প্লাজার সেই ট্র্যাজেডি, সে কথা আমরা এখনও ভুলিনি। সারা বিশ্ব সেদিন এমন দুর্ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল, যেখানে হাজার হাজার শ্রমিকরা নিহত হয়েছিলেন, হাজার হাজার শ্রমিক হয়েছিলেন আহত। সে উদ্ধার কাজের দায়িত্বে যিনি ছিলেন একজন আর্মির ব্রিগেডিয়ার কর্নেল, তাকে সরাসরি শেখ হাসিনা ফোন দিয়ে বলছে উদ্ধারের কাজ তো অনেক হয়েছে, এখন এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দাও, এখন যারা আছে এদেরকে তুমি মিশিয়ে দাও, আর যাদের মৃত্যু ঘটেছে তাদের সংখ্যা কম প্রকাশ করো, যাতে আমার বদনাম না হয়ে যায়। কিন্তু সেই সেনাপ্রধান তিনি সরাসরি শেখ হাসিনার এই মতকে অস্বীকার করেন। তিনি বলেন এটা সম্ভব নয়, মানুষকে রেখে মিশিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি আমার সর্বাত্মক চেষ্টা করে আমি মানুষকে উদ্ধারের কাজ চালিয়ে যাব। যার ফলশ্রুতিতে 17 দিন পরে রেশমি নামক এক মেয়ের উদ্ধারের কাজ, রেশমি নামক এক মেয়ে জীবিত উঠে আসে। ফলে তখন রেশমি এবং সেই সেনাপ্রধান উভয় বক্তব্য প্রদান করেছিলেন স্ব স্থান থেকে, কিন্তু সেই বক্তব্য মিডিয়ায় প্রচার করতে দেয়া হয়নি। শুধু তাই নয়, আরও একটি গার্মেন্টসে অগ্নিসংযোগের কারণে অনেক শ্রমিকরা মারা গিয়েছিল।
কিন্তু শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিলেন এটা যেন প্রকাশ করা না হয়, লাশগুলোকে যেন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, পুলিশ বাহিনী এই লাশগুলোকে গুম করে ফেলবে। শেখ হাসিনার দাবি ছিল যদি লাশগুলোর সঠিক সংখ্যা যদি প্রকাশ করা হয় তাহলে বিএনপির লোকেরা এই লাশগুলো নিয়ে পথে নামবে, সরকার বিরোধী পতনের আন্দোলন করে একটি অরাজকতা সৃষ্টি করবে। তাই লাশগুলোকে গুম করে ফেলার সরাসরি নির্দেশ দেন। এর পরবর্তী আমরা যদি তার অপকর্মগুলো দেখি, জেনারেল আর্মির একজন সাবেক কর্মকর্তা ছিল জেনারেল হুদা, তাকে শেখ হাসিনা সরাসরি তার বুকে পা দিয়ে জল্লাদ দ্বারা তাকে জবাই করে তাকে হত্যা করেছিল। আর পিলখানা হত্যাকাণ্ডের ট্র্যাজেডি তো আমরা সকলেই জানি। এই সমস্ত অপকর্মগুলো শেখ হাসিনা একমাত্র করেছে তার অস্তিত্বের গদি, তার ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য। সে চেয়েছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রেখে, ভারতের সাথে বন্ধুত্ব রেখে, ভারতকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে দিয়ে ভারতের বন্ধুত্ব বজায় রেখে ভারতের সাহায্যে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা। আমরা আসিফ নজরুলের কণ্ঠে শুনেছি বাংলাদেশে যেখানে বাংলাদেশের নাগরিকরাই চাকরি খুঁজে পায় না, যেখানে বাংলাদেশের নাগরিকরাই চাকরি খুঁজে না পাওয়ার কারণে যথাযথ শিক্ষা থাকা সত্ত্বেও কোটার কারণে যেখানে চাকরির অভাবে অনেক ছাত্ররা সুইসাইড করে মারা যায়, সেখানে বাংলাদেশে ভারতের 40,000 নাগরিকরা সরকারি চাকরিতে রত ছিল। ভাবা যায় কত বড় দুর্নীতি হতে পারে, কত বড় দুর্নীতি হলে এমন কাজ করতে পারে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, সে নিজের দেশের মানুষকে চাকরি না দিয়ে সে ওই ভারতের নাগরিকদের বাংলাদেশে এনে সরকারি চাকরি দিচ্ছেন। আবার আমার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, চাকরির অভাবে সুইসাইড করে মারা যাচ্ছে। এমন সব চাঞ্চল্যকর তথ্য এখন আমরা শুনতে পাচ্ছি উঠে এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।